আমরা জানি প্রতিটি দেশের জনসংখ্যায় দিনে দিনে বাড়ছে। এই কথাটি শতভাগ সত্য নয়। পৃথিবীতে এমন কিছু দেশও আছে যে সকল দেশের জনসংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। ইউক্রেন এমনই একটি দেশ। ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ। ক্ষেত্রফলের বিচারে রাশিয়ার পরে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। রাশিয়ার অর্ধেকেরও বেশি এশিয়ায় পড়েছে। সম্পূর্ণরূপে ইউরোপ মহাদেশের ভেতরে অবস্থিত এমন বড় দেশ হল ইউক্রেন। ইউক্রেনের ক্ষেত্রফল 6,03,628 বর্গ কিলোমিটার, যা 4টি বাংলাদেশের চেয়েও সামান্য একটু বড়। বিশাল এই ভূখণ্ডের কারণে এর আবহাওয়া এবং ভূপ্রকৃতিতে বৈচিত্র্য দেখা যায়। দেশটির দক্ষিণে কৃষ্ণ সাগর থেকে শুরু করে এর উত্তরের ঘন বনভূমি পর্যন্ত বিস্তার যে কাউকে মুগ্ধ করবে। 2026 সালের এপ্রিল মাসের হিসাব অনুযায়ী এই দেশটির জনসংখ্যা প্রায় 3,99,22,547 জন। আপনি যদি ঠিক এক বছর পরে ইউক্রেনের এই জনসংখ্যা দেখেন, তাহলে শতভাগ নিশ্চয়তা দিতে না পারলেও অনেকটাই অনুমান করা যায় যে সামনে বছর এই জনসংখ্যা কমে যাবে। 1991 সালে ইউক্রেন যখন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা পায়, তখন এর জনসংখ্যা ছিল প্রায় 5,20,00,000-এর মতো। এই দেশটির জনসংখ্যা বর্তমানে ব্যাপকভাবে কমছে। জাতিসংঘ ধারণা করছে 2100 সাল নাগাদ এই দেশটির জনসংখ্যা 36% কমে যেতে পারে। জনসংখ্যা কমে যাওয়ার কারণ কি? যুদ্ধের কারণে অনেক মানুষ দেশ ছেড়ে ইউরোপের অন্যান্য দেশে চলে গিয়েছে। অন্য দেশের মানুষ ইউক্রেনে আর আসছে না। এখানকার জন্মহার কম, মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি, ইত্যাদি। যাই হোক, এই দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 66 জন মানুষ বসবাস করে। ইউক্রেনের সাথে রাশিয়া, বেলারুশ, পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া এবং মলদোভার স্থলসীমা রয়েছে। দেশটির দক্ষিণে কৃষ্ণসাগর এবং আজব সাগর অবস্থিত। ইউক্রেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি দেশগুলির একটি। এটিকে অনেক সময় ব্রেড বাস্কেট অফ ইউরোপ বা ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়, কারণ এখান থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য বিশ্ববাজারে যায়। এই দেশটিতে চের্নোজোম নামে কালো মাটি পাওয়া যায়। ইউক্রেনের অনেকটা জমি এই উর্বর মাটিতে ঢাকা। এই মাটি হিউমাসে সমৃদ্ধ এবং ফসফরিক অ্যাসিড ও অ্যামোনিয়া ধারণেও অত্যন্ত সক্ষম, যার ফলে সার ছাড়াই এখানে ব্যাপক ফলন সম্ভব। দেশটিতে জলবায়ু নাতিশীতোষ্ণ এবং ভূপ্রকৃতি মূলত বিশাল সমতল ভূমি। এই কারণে কৃষিক্ষেত্রে যে কোনো আধুনিক যন্ত্রপাতি সহজেই ব্যবহার করা যায়। দেশটির প্রধান ফসলগুলির মধ্যে রয়েছে গম, ভুট্টা, বার্লি, সূর্যমুখী, চিনি বিট, ডাল, শাকসবজি, ফল ইত্যাদি। শস্য রপ্তানিতে এই দেশটি বিশ্বের 4র্থ স্থানে রয়েছে এবং বিশ্বের মোট গম রপ্তানির প্রায় 7.8% এখান থেকে সরবরাহ করা হয়। ইউক্রেন সূর্যমুখী তেল রপ্তানিতে বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে। রেপসিডো খোল রপ্তানিতেও বিশ্বের 3য় এবং ভুট্টা রপ্তানিতেও 4র্থ স্থানে রয়েছে। বছরভেদে এই পরিসংখ্যান কিছুটা কম বেশি হতে পারে, তবে এটা একেবারেই নিশ্চিত যে ইউক্রেন কৃষির ক্ষেত্রে অত্যন্ত উন্নত একটি দেশ। এখানকার অনেক মানুষ ছোট ও বড় খামারে কাজ করে পরিবার ভিত্তিক কৃষি সংস্কৃতি বজায় রেখেছে। অন্যদিকে বড় বড় কর্পোরেট ফার্মগুলিও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বিশাল আকারে চাষাবাদ করে। এই দেশের উত্তর ও মধ্যাঞ্চল সবচেয়ে বেশি কৃষি উৎপাদনশীল। সেখানে বিশাল বিশাল সবুজ ক্ষেত চোখে পড়ে, যা দেখলে মনে হয় এ যেন সবুজ কোনো সাগর। মাইলের পর মাইল বিস্তৃত সমতল ভূমিতে সূর্যমুখী বা গমের ক্ষেত দেখা যায়। বাংলাদেশ বা ভারতে যেখানে ছোট ছোট টুকরো জমিতে চাষ করা হয়, সেখানে ইউক্রেনের এই বিশাল ভূখণ্ড এবং কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার আপনাকে মুগ্ধ করবে। কিয়েভ হল ইউক্রেনের রাজধানী এবং সবচেয়ে বড় শহরগুলির একটি। এটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহরটি দনিপ্র নদীর তীরে অবস্থিত এবং হাজার হাজার বছরের পুরনো ইতিহাস ধারণ করে। এখানে রয়েছে প্রাচীন গির্জা, আধুনিক ভবন, বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তির কেন্দ্রের মিশ্রণ। বর্তমান সময়ে যুদ্ধ পরিস্থিতির কারণে শহরটি মাঝে মধ্যে আক্রমণের ঝুঁকিতে থাকলেও এটি এখনও দেশের হৃদয় হিসেবে বিবেচিত। ইউক্রেনের সমাজ ব্যবস্থা ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ। এখানকার মানুষের চারিত্রিক প্রধান বৈশিষ্ট্য হল তাদের অদম্য সহনশীলতা। কিয়েভ বা লভিভের মতো শহরগুলিতে জীবন অত্যন্ত গতিশীল। সেখানে ক্যাফে, আধুনিক প্রযুক্তি এবং ইউরোপীয় জীবনযাত্রার প্রভাব স্পষ্ট। অন্যদিকে গ্রামীণ জীবন এখানে অনেকখানি কৃষিপ্রধান এবং ঐতিহ্য লোক সংস্কৃতির উপর টিকে আছে, যেখানে মানুষ নিজস্ব বাগানে শাকসবজি চাষ করে এবং হাতে বোনা পোশাক পরে উৎসবে যোগ দেয়। দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে গত কয়েক বছরে শহর ও গ্রামের এই ব্যবধান অনেকটাই কমে এসেছে। নিরাপত্তার খোঁজে শহরের মানুষ যেমন গ্রামে আশ্রয় নিয়েছে, তেমনি গ্রামের মানুষ শহরবাসীকে খাদ্য ও রসদ জুগিয়ে সাহায্য করছে। ইউক্রেনীয়রা মানসিকভাবে অত্যন্ত এক। তারা বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ায়। বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মধ্যেও তারা বিকল্প ব্যবস্থা তৈরি করে জীবনকে সচল রেখেছে, যা থেকে তাদের উদ্ভাবনী শক্তির পরিচয় পাওয়া যায়।
ইউক্রেনের মানুষেরা স্বভাবগতভাবে কিছুটা অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট। যুদ্ধের দীর্ঘ সূত্রতা তাদের উপরে এক ধরনের মানসিক ক্লান্তি বা বিষণ্ণতার ছাপ ফেলে দিয়েছে। পার্কে বা রাস্তায় অনেক মানুষকে একা একা বসে থাকতে বা উদাসীনভাবে তাকিয়ে থাকতে দেখে আপনার খারাপ লাগতে পারে। বিশেষ করে বয়স্ক মানুষ বা শিশুদের চোখে যে অনিশ্চয়তা দেখা যায় তা বেশ হৃদয় বিদারক। এই দেশের মানুষ মোটামুটি ধর্মীয়ভাবে 87.3% খ্রিস্টান, 11% নাস্তিক, 0.8% অন্যান্য ধর্মের মানুষ এবং 0.9% মানুষ তাদের ধর্ম যে কি তা বলেনি। ইউক্রেনের ভাষা হলো ইউক্রেনীয়, তবে রুশ ভাষাও এখানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বেশিরভাগ ইউক্রেনীয় ভাষাভাষী মানুষ রুশকে দ্বিতীয় ভাষা হিসেবে জানেন। ইউক্রেনীয় ভাষা দেখতে এমন, যা শুনতে এমন। Ми люди одного світу. এর অর্থ হলো আমরা এক পৃথিবীর মানুষ। ইউক্রেন প্রাকৃতিক খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ। বিশেষ করে শিল্প ও জ্বালানি খাতে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ এখান থেকে পাওয়া যায়। এই দেশটিতে লোহার আকরিক, কয়লা, ম্যাঙ্গানিজ, টাইটানিয়াম, লিথিয়াম, ইউরেনিয়াম, প্রাকৃতিক গ্যাস, তেলসহ যাবতীয় খনিজ এখানে পাওয়া যায়। একসময় ইউক্রেন পৃথিবীর তৃতীয় পারমাণবিক শক্তিধর দেশ ছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ইউক্রেন উত্তরাধিকার সূত্রে প্রায় 1900টি পারমাণবিক অস্ত্র পেয়েছিল। 1994 সালে ইউক্রেন বুদাপেস্ট মেমোরান্ডাম চুক্তির মাধ্যমে সব পারমাণবিক অস্ত্র রাশিয়াকে দিয়ে দেয় এবং নিজেকে নিউক্লিয়ার অস্ত্রমুক্ত দেশ হিসেবে ঘোষণা করে। বিনিময়ে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইউক্রেনের নিরাপত্তা ও সীমান্তের প্রতি সম্মান প্রদানের আশ্বাস দেয়। বর্তমানে রাশিয়ার সাথে যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেনের ভেতর ও বাইরের অনেক বিশেষজ্ঞ প্রশ্ন তোলেন যে ইউক্রেন যদি তখন পারমাণবিক অস্ত্র ত্যাগ না করত তবে হয়তো আজকের এই যুদ্ধ শুরু হতো না, কারণ পারমাণবিক অস্ত্র একটি দেশের জন্য বড় ধরনের সামরিক সুরক্ষা হিসেবে কাজ করে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইরান পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার জন্য কতটা ত্যাগ স্বীকার করছে, অথচ ইউক্রেন কত সহজেই তাদের পারমাণবিক শক্তি নষ্ট করেছে। যাই হোক, ইউক্রেনের মুদ্রার নাম হল ইউক্রেনিয়ান রিভনিয়া। এক ইউক্রেনিয়ান রিভনিয়া সমান বাংলাদেশের 2 টাকা 78 পয়সা। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2025 অনুযায়ী ইউক্রেনের স্কোর 36, যেখানে বাংলাদেশের স্কোর 24। অর্থাৎ এই ক্ষেত্রে ইউক্রেন বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও বৈশ্বিক মানদণ্ডে এটি এখনও দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে। এর অর্থ হল ইউক্রেনের প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বাড়লেও দুর্নীতির শেকড় এখনও বেশ গভীর। অন্যদিকে বাংলাদেশের স্কোর 24, যা মোটেও সন্তোষজনক নয়। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 অনুযায়ী ইউক্রেনের র্যাঙ্ক 87, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 130। এ থেকে বোঝা যায় যে শিক্ষা, গড়ায়ু এবং মাথাপিছু আয়ের মতো মৌলিক জীবনধারার মানদণ্ডে ইউক্রেন বাংলাদেশের চেয়ে অনেকটাই উন্নত। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী ইউক্রেনের র্যাঙ্ক 111, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 127। এখানে দুই দেশের অবস্থানই মোটামুটি কাছাকাছি। বাংলাদেশের মানুষের মতোই ইউক্রেনের মানুষ মোটামুটি অসুখী। এর প্রধান কারণ হতে পারে চলমান যুদ্ধ এবং অনিশ্চয়তা। অন্যদিকে বাংলাদেশের অর্থনৈতিক টানাপোড়েন এবং সামাজিক সুরক্ষার অভাব মানুষের সন্তুষ্টিকে কমিয়ে দিয়েছে। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 অনুযায়ী ইউক্রেনের র্যাঙ্ক 162, যা একেবারে খারাপ অবস্থানে থাকা রাশিয়ার চেয়ে এক ধাপ ভালো, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 123। এখানে ইউক্রেনের অবস্থান একেবারেই তলানিতে, কারণ এখন এই দেশটি মোটামুটি একটি পূর্ণমাত্রার যুদ্ধের ভেতর দিয়ে যাচ্ছে। বাংলাদেশের অবস্থান 123তম, যা মোটামুটি ইউক্রেন বা রাশিয়ার তুলনায় অনেকটা শান্তিপূর্ণ বলে ধরা যায়, কারণ বাংলাদেশে অন্তত কোনো বহিঃশত্রুর আক্রমণ বা বড় ধরনের কোনো যুদ্ধ নেই। চেরনোবিল বিপর্যয়। বিশ্বের ইতিহাসের অন্যতম ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটেছিল। 1986 সালের 26 এপ্রিল রাত 1:23 তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে উত্তর ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি নিরাপত্তা পরীক্ষার সময় ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভবনের ভেতরের অংশ ছিন্নভিন্ন হয়ে যায় এবং তেজস্ক্রিয় ধোঁয়ার বিশাল মেঘ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। পারমাণবিক জ্বালানি 10 দিনেরও বেশি সময় ধরে এখানে জ্বলতে থাকে। তেজস্ক্রিয়তার প্রভাবে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়, যদিও সঠিক সংখ্যা নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। 2005 সালে জাতিসংঘ প্রতিবেদনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত 3টি দেশের নিশ্চিত ও সম্ভাব্য মৃত্যুর সংখ্যা 4000 বলা হয়। 2006 সালে গ্রিনপিস এই সংখ্যা 1 লাখ বলে উল্লেখ করে। জাতিসংঘের মতে পরিচ্ছন্ন কার্যক্রমে যুক্ত প্রায় 6 লাখ কর্মী উচ্চমাত্রা তেজস্ক্রিয়তার মুখে পড়েছিলেন। এই দেশটিতে রয়েছে টানেল অফ লাভ, প্রকৃতি এবং মানুষের তৈরি রেল লাইনের এক জাদুকরী মিলনস্থল। এটি মূলত বনের ভেতর দিয়ে চলে যাওয়া 3 কিলোমিটার দীর্ঘ একটি রেল লাইন, যা ঘন সবুজ গাছের ডালপালা দিয়ে ঢাকা পড়ে একটি সুড়ঙ্গের আকার ধারণ করেছে। বছরের বিভিন্ন ঋতুতে এর রূপ বদলায়। গ্রীষ্মে গাঢ় সবুজ, শরতে সোনালী এবং শীতে সাদা বরফে ঢাকা পড়ে। এটি পর্যটক ও দম্পতিদের কাছে বিশ্বের সবচেয়ে রোমান্টিক স্থানগুলির একটি।
সাধারণত বাংলাদেশিরা মূলত উচ্চশিক্ষা এবং কিছুটা কাজের উদ্দেশ্যে ইউক্রেনে যেতেন, তবে বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে এই হার নাটকীয়ভাবে কমে এসেছে। 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় সকল শিক্ষার্থী এবং অনেক স্থায়ী বাসিন্দা দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে যেমন পোল্যান্ড বা জার্মানির মতো দেশগুলিতে চলে গেছেন। এখন কেউ পড়াশোনা বা কাজের জন্য নতুন করে ইউক্রেনে যাওয়ার সাহস করছে না। যারা এখনও সেখানে আছেন তারা মূলত পারিবারিক কারণে বা নিজ উদ্যোগে কোনো বিশেষ কাজে রয়ে গেছেন। যুদ্ধের কারণে সেখানে ভিসার প্রক্রিয়াও অনেক বেশি জটিল ও ঝুঁকিপূর্ণ। ইউক্রেন বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান সুসংহত করতে অসংখ্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার সদস্য, যেমন ইউনাইটেড নেশনস, কাউন্সিল অফ ইউরোপ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ ইত্যাদি। ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, তবে প্রার্থী বা ক্যান্ডিডেট। এই দেশটি ন্যাটোরও সদস্য নয়, তবে ঘনিষ্ঠ সহযোগী। যদি প্রতিবেদনটিকে রুচিশীল মনে হয় তাহলে অনুরোধ করব ফেসবুকে শেয়ার করুন।